আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা স্কুল অফ এক্সিলেন্সের প্রত্যেক দিনকার যে আয়োজন, সে আয়োজন হচ্ছে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেই বেশি প্রশ্ন আসা টপিকগুলোর একটা গ্লিম্পস, সেই বেশি আসা প্রশ্ন আসা টপিকগুলো থেকে তোমাদের জন্য মোটামুটি আমরা কি একটা আলোচনা করে থাকি প্রতিদিন। এটা হচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নদ নদী নিয়ে। তাহলে আমরা আজকে কি আলোচনা করব? আমরা আলোচনা করব বাংলাদেশের আমরা আলোচনা করব বাংলাদেশের নদ নদী। তাহলে এই যে বাংলাদেশের নদ নদী, এইখানে দেখো, একটা আমরা বলছি নদ, একটা বলছি নদী। তাহলে নদ এবং নদীর পার্থক্যটা আমরা প্রথমে একটু বলে নিই। অনেক ক্ষেত্রে আমাদেরকে এরকম বলা হইতো ছোটবেলায়, তাই না? বা আমাদের স্কুল কলেজে আমাদের যারা সম্মানিত শিক্ষকরা আছেন, তারা অনেক ক্ষেত্রে এটার ব্যাখ্যা দিতেন এভাবে যে নদ আর নদী, এটার পার্থক্যটা হয় মূলত শাখা প্রশাখা দিয়ে। তার মানে নদের কোনো শাখা প্রশাখা থাকে না এবং নদীর শাখা প্রশাখা থাকে। তাহলে এভাবে নদ এবং নদীকে ব্যাখ্যা করা হতো। কিন্তু আমরা যখন একটু বড় হয়ে উঠেছি, তখন আমরা বুঝতে পেরেছি যে নদ এবং নদীর মধ্যে আসলে সাধারণ জ্ঞানগত কোনো তফাৎ নেই। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি নদ এবং নদীর মধ্যে সাধারণ জ্ঞানগত কোনো তফাৎ নেই। তফাৎ বা পার্থক্য যেটা আছে, সেটা হচ্ছে মূলত কি? সেটা হচ্ছে মূলত ব্যাকরণগত। তাহলে আমরা বলছি যে নদ এবং নদীর মধ্যে সাধারণ জ্ঞানগত কোনো তফাৎ নেই। তফাৎ আছে মূলত কি বলেছি? বলেছি ব্যাকরণগত একটা তফাৎ আছে। তাহলে নদ এবং নদীর মধ্যে ব্যাকরণগত তফাৎটা আসলে কি? ডিফারেন্স বিটুইন নদ এবং নদী। তাহলে আমরা বলছি যে নদ এবং নদীর মধ্যে কি সাধারণ জ্ঞানগত কোনো পার্থক্য নেই। আমরা যদি বলি নদ এবং নদীর মধ্যে সাধারণ জ্ঞানগত তফাৎ নেই, ঠিক আছে, এটাই তো আমরা বলছি। তাহলে তফাৎ আছে কি? তফাৎ মূলত ব্যাকরণগত। ঠিক আছে, তাহলে তফাৎ মূলত কি? তফাৎ হচ্ছে মূলত ব্যাকরণগত। তাহলে ব্যাকরণগত যে তফাৎটা আছে, সেই তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে একটা নদের, তার মানে যে কোনো নদ, নদ মূলত কি? পুরুষবাচক। তাহলে আমরা বলছি, আমরা আবারও বলছি, নদ মূলত কি? নদ মূলত হচ্ছে পুরুষবাচক এবং নদী হচ্ছে কি? স্ত্রীবাচক। নদী হচ্ছে কি? স্ত্রীবাচক। তাহলে নদ হচ্ছে পুরুষবাচক, নদী স্ত্রীবাচক। যদি আমরা আমাদের আশেপাশের নদ নদীগুলোকে একটু এখন বলি, যেমন ধরো যে আমাদের বাংলাদেশের সবচেয়ে ফেমাস নদ যদি কবিতার দিক থেকে আমরা ধরি, তাহলে আমাদেরকে ধরতে হয় কোনটা? ধরতে হয় কপোতাক্ষ। কারণ কপোতাক্ষ নদ নিয়ে সনেট হয়েছে, তাই না? সেই সনেট লিখেছেন আবার মাইকেল মধুসূদন দত্ত। তাইলে মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ নিয়ে যে সনেট লিখছেন, সেই কপোতাক্ষ নদ। তাহলে কপোতাক্ষ, দেখো কপোতাক্ষী হচ্ছে না কিন্তু। তার মানে কি? কপোতাক্ষী মানে কি? যে নারীর চোখ, হ্যাঁ, একদম কপোতের মতো। কপোত মানে হচ্ছে কবুতর, কবুতরের মতো চোখ যে নারীর, সেই তো কপোতাক্ষী। কিন্তু কপোতাক্ষী হচ্ছে না, হচ্ছে কি? কপোতাক্ষ। তার মানে একটা ছেলের চোখ কপোতের মতো, এটা বলা হচ্ছে। কপোতাক্ষী বলা হচ্ছে না, কপোতাক্ষ বলা হচ্ছে। তাহলে পুরুষবাচক হবে নদ। তার মানে নদের নামের শেষে কখনো, মানে সেটা ওই যে শূন্য হবে আর কি, মানে ই কারান্ত, হ্যাঁ, বা আ কারান্ত হবে না। ঠিক আছে, ই কারান্ত বা আ কারান্ত কখনো নদের শেষে হবে না, নদীর শেষে হবে। নারীর নাম হবে নদী। যেমন ধরো আরেকটা নদ আছে আড়িয়াল খাঁ। তোমরা হয়তো উদাহরণ দিবে যে ভাইয়া তাহলে যে আড়িয়াল খাঁ, এই যে আড়িয়াল খাঁ, এই আড়িয়াল খাঁ মানে কিন্তু আসলে খা না। এই আড়িয়াল খাঁ হচ্ছে কি? মূলত খান। তাহলে আড়িয়াল খান কোনো মেয়ের নাম হয়েছে কখনো? বাংলাদেশে তোমরা কি কখনো তোমাদের কোনো বোনদের নাম, হ্যাঁ, পাড়া প্রতিবেশী চাচি টাচি কারো নাম তোমরা শুনেছো যে আড়িয়াল খান কোনো মেয়ের নাম, কোনো নারীর নাম? এটা কখনো হয় না। কিন্তু দেখো পদ্মা, আ, মেঘনা, যমুনা, হ্যাঁ, কর্ণফুলী, তাই না? যে মেয়ের কি কানে ফুল আছে, কর্ণফুলী মেয়ে, তাই না? কর্ণফুলী। তাহলে নদী সবসময় হবে কি? স্ত্রীবাচক। নদী সবসময় হবে স্ত্রীবাচক, আর আর নদ সবসময় হবে পুরুষবাচক। এটাই তফাৎ। এছাড়া এই তোমার কি আছে, এই যে তোমার কি বলে এটাকে, তোমার এই শাখা প্রশাখা আছে নাই, হাবি জাবি, এইসব তফাতে আমরা, এইসব ইয়েতে আমরা যাবই না, কারণ এগুলো আসলে সঠিক নয়। তাহলে নদ এবং নদীর তফাৎ জেনে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করতে পারছি। এবং আমরা আজকে দেখব বাংলার, মানে আমাদের বাংলাদেশের বিখ্যাত
নদ এবং নদী সেগুলোর উৎপত্তি থেকে শুরু করে আমরা আসলে নদ নদীগুলো কিভাবে পড়ব সেটা একটু সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব যে এই ক্লাসটা করলে পরের ঠিক 10 মিনিটের মধ্যে নদ এবং নদী তোমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশের নদ নদী তোমরা কিভাবে পড়বে সেটাও তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো, ধরো যে কোনো একটা বড় নদী, আমরা জানি নদী হচ্ছে কি প্রবহমান, নদী কি, নদী হচ্ছে প্রবহমান, তাহলে নদীর প্রবহমানতা ধরেই নদীকে আমাদের শিখতে হবে। ঠিক আছে, তোমরা ধরে নাও যে একটা নদী, তোমরা ধরে নাও যে একটা নদী, যে কোনো একটা নদীকে আমরা কি করব, ধরে নেব, যে কোনো একটা নদীকে আমরা ধরে নেব। আমরা ধরি এই যে ব্রহ্মপুত্র, এইখানে আছে হচ্ছে তিব্বত, আমরা ধরে নেব যে এইখানে আছে তিব্বত, আর তিব্বতে আছে কৈলাস শৃঙ্গ, কি শৃঙ্গ, কৈলাস শৃঙ্গ, এবং সেই কৈলাস শৃঙ্গ মানে কৈলাস একটা পাহাড়ের চূড়া, আমরা এই যে কৈলাস শৃঙ্গ আঁকলাম, এবং এই কৈলাস শৃঙ্গের উপরে এই চূড়ায় এইখানে আছে কি, আমরা ধরে নিচ্ছি যে এই কৈলাস শৃঙ্গের উপরে এই চূড়ায় এই জায়গায় আছে হচ্ছে একটা কি, মানস সরোবর, কি আছে, মানস সরোবর। এই মানস সরোবর মানে হচ্ছে একটা হ্রদ, অনেক বড় একটা হ্রদ। এখন এই মানস সরোবর থেকে একটা নদী প্রবাহিত হয়ে আস্তে আস্তে আগাচ্ছে, আর এই যে নদী প্রবাহিত হচ্ছে এর মধ্যে এটা আসামের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, কিসের মধ্য দিয়ে, আসামের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যখন আসামে গিয়েছি তখন কিন্তু আমি ব্রহ্মপুত্র দেখেছি। ব্রহ্মপুত্র যখন আসামে ঢুকছে তখন ডিহি নাম নিয়ে ঢুকছে, ডিহি, সেখানকার স্থানীয় লোকজন এটাকে ডিহি বলে ডাকে, কিন্তু ব্রহ্মপুত্র বলে। তাহলে ব্রহ্মপুত্র আসামের ওখানে ডিহি নামে ঢুকে এরপরে এটা সামনের দিকে আগাচ্ছে, আগায়ে এই যে কুড়িগ্রাম আছে না, এই কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্র প্রবেশ করছে। তাহলে ব্রহ্মপুত্র একটা নদ, সেই নদ যেহেতু পুত্র, কন্যা না, তাই না, ব্রহ্মকন্যা হইলে হয়তো বা এটা নদ হইতে পারতো, তাহলে নদী হতে পারতো। তাহলে ব্রহ্মপুত্র একটা নদ, এটা ঢুকছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে, ঢুকে সামনে আগাচ্ছে, দেখো আগাচ্ছে, আগাতে আগাতে তারপরে ধরো এইটা এই চিলমারির কাছে এসে ধরো এই ব্রহ্মপুত্র নদটা দাঁড়ালো, আমরা ব্রহ্মপুত্রকে এই পর্যন্ত ফলো করলাম, করে এবার আমরা দেখছি এই দিক দিয়ে আরেকটা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলেছে, এই নদীটা হচ্ছে তিস্তা। এই নদীটা কি, এই নদী হচ্ছে তিস্তা নদী, নদীর নাম কি, তিস্তা নদী। তাহলে তিস্তা নদীকে আমরা অন্য একটা কালার দিয়ে এখন আঁকি, আমরা ধরে নিই তিস্তা নদীর কালার এইটা। তাহলে এখন এই তিস্তা নদীটা এই দিক দিয়ে আসছে, দহগ্রাম আঙ্গরপোতা হয়ে এই তিস্তা নদীটা আসছে, এসে তারপরে এইটা এই কুড়িগ্রামের কাছে, এই যে কুড়িগ্রামের পাশে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, লালমনিরহাট আছে এবং নীলফামারী আছে, এই দুটোর সীমানা দিয়ে নীলফামারীর ভেতর দিয়ে তিস্তাটা সামনের দিকে আগাচ্ছে, আগায়ে তারপরে এটা রংপুরের মধ্যে ঢুকে পড়লো, রংপুরের মধ্যে ঢুকে এটা সামনের দিকে আগায়ে লালমনিরহাট এবং রংপুরের একদম সীমান্ত দিয়ে তারপরে এসে এইটা এই কুড়িগ্রামের এখানে, হ্যাঁ কুড়িগ্রামের এখানে এসে, কুড়িগ্রামের এখানে এসে এই যে যে ওয়েট করছিল এখানে কি, এখানে ওয়েট করছিল কি, ব্রহ্মপুত্র নদী, কে ওয়েট করছিল, ব্রহ্মপুত্র নদী ওয়েট করছিল, এই ব্রহ্মপুত্রের সাথে তিস্তার মিলন ঘটলো। ভাইরা, তোমরা হয়তো অনেকেই, তোমরা হয়তো অনেকেই যখন স্কুলে পড়েছো বা কলেজে পড়েছো তোমরা দেখেছো যে সেখানে বিভিন্ন ওই যে তোমার বিশেষ করে বাথরুমে এগুলো বেশি লেখা থাকতো, বুঝছো, যে এই যে কি বি প্লাস টি, তারপরে এইটা প্লাস ওইটা, বুঝছো, মানে আগে যখন আমাদের সময়ে মানে এই জিনিসগুলো বেশি হইতো আর কি। ঠিক আছে, আমরা দেখেছি, দেখে দেখে বড় হয়েছি, তোমরাও দেখেছো। বিশেষ করে পরীক্ষা দিতে গেলে তোমরা যদি যে এই যে বিশাল যে বোর্ড মানে বেঞ্চ থাকে, সেই বেঞ্চ মনোযোগ দিয়ে পড়ো, দুনিয়ার অনেক জ্ঞান তোমরা নতুন করে কি অর্জন করতে পারবা, এরকম একটা ব্যাপার হয়। তো এই যে এই যে আসতেছে দেখো, এইটা হচ্ছে কি তিস্তা, তাইলে আমরা ধরি তিস্তা হচ্ছে একটা মেয়ের নাম যার অদ্যাক্ষর হচ্ছে কি টি, ঠিক আছে, আর এইখান দিয়ে যে ব্রহ্মপুত্র আসছে এটার অদ্যাক্ষর হচ্ছে বি, তাইলে এই জায়গায় যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে বি প্লাস টি, ঠিক আছে। ব্রহ্মপুত্র এখানে এসে কি তিস্তার সাথে মিলিত হয়েছে, তাহলে তিস্তা এসে ব্রহ্মপুত্রের সাথে এখানে মিলিত হয়েছে, এবং মিলিত হওয়ার পরে মিলিত ধারাটা ব্রহ্মপুত্র নামেই সামনের দিকে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্রের নামে একটু সামনে প্রবাহিত হওয়ার পরে এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা জানি 1787 সালে বাংলাদেশে একটা বড় ভূমিকম্প হয়, ওই সময় এই পুরো ভারতের মধ্যে সেটা বড় ভূমিকম্প হয়, এবং সেই ভূমিকম্পের কারণে এই ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে যায়, এবং এই ব্রহ্মপুত্রের যে পুরাতন ধারাটা সেইটা এই যে জামালপুরের ভেতর দিয়ে এই শেরপুরের ভেতর দিয়ে এসে ময়মনসিংহের দিকে চলে যায়, ঠিক আছে।
তাহলে আরেকটা ধারা চলে আসে যমুনা নামে। কি নামে চলে আসে? যমুনা নামে সামনের দিকে চলে আসে। তাহলে এই ধারাটা হলো যমুনা। আমরা এটাকে অন্য একটা রং তো দিতেই পারি। আমরা কি রং দিতে পারি? আমরা ধরি যে যমুনার রং হচ্ছে এইটা। তাহলে এই যে যমুনাটা যে সামনের দিকে আগালো আর পুরাতন ব্রহ্মপুত্রটা এই দিক দিয়ে আগালো। যমুনা নদীটা যখন সামনের দিকে আগাচ্ছে, আগায় সেটা সিরাজগঞ্জ পার হয়ে চলে আসছে। দেখো তোমরা লক্ষ্য করো, আমরা যমুনা নদীকে ধরে এখন আগাবো। যমুনা নদীটা সিরাজগঞ্জ হয়ে আসছে। সিরাজগঞ্জের কাছে আসার পরে টাঙ্গাইলা সিরাজগঞ্জের এটার উপর দিয়ে একটা কি করলো? ব্রিজ বানালো, একটা ব্রিজ বানালো, যেটা হচ্ছে ওই যে বড় যমুনা সেতু। একসময় বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ ছিল, যেটা পদ্মা ব্রিজ হওয়ার আগে। তাহলে এই দিক দিয়ে যমুনা যখন আরো নামছে, নামতে নামতে দেখো এই পাশে থাকছে হচ্ছে পাবনা এবং এই পাশে থাকছে কি? মানিকগঞ্জ। এই পাবনা আর মানিকগঞ্জের এখানে এসে যে আমরা যারা দক্ষিণাঞ্চলে যাইতাম আগে, মানে আমার বাড়ি তো যশোর, কাজে আমরা যখন দক্ষিণাঞ্চলে যাইতাম আমরা কিন্তু কি করতাম? এই আরিচা ঘাট দিয়ে একসময় পার হইতাম। তারপরে আমরা পার হওয়া শুরু করলাম কি? এই যে গোয়ালন্দ ঘাট যে আছে, এই গোয়ালন্দ মানিকগঞ্জের শিবালয়ের কাছ থেকে, তাই না? গোয়ালন্দ ঘাট দিয়ে আমরা পার হতাম। তাহলে এইখান দিয়ে কিন্তু এটা আসলো। কি নামে আসলো? যমুনা নামে আসলো। কি নামে আসলো ভাই? যমুনা নামে এই নদীটা আসলো। তোমরা জাস্ট এতটুকু মনে রাখো। এইবার আমরা এখানে দেখছি এই যমুনার সাথে আবার অন্য আরেকটা বড় নদী এদিক দিয়ে এসে মিলিত হয়েছে। আমরা ওই নদীটা একটু ফলো করে আসি। লক্ষ্য করো যে আমরা যদি ওই নদীটা ফলো করি, ওই নদীকে তো আরেকটা কালার দিতে হবে। আমরা এই কালারটা ওই নদীর জন্য চুজ করলাম। দেখো এইখানে হিন্দু পুরাণে, তার মানে হিন্দুদের ধরো রামায়ণ মহাভারত সকল গ্রন্থে, হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে সেখানে বলা হচ্ছে বারবার করে পদ্মা নদীর কথা। কার কথা বলা হচ্ছে? পদ্মা নদীর কথা বলা হচ্ছে। কার? পদ্মা নদীর কথা বলা হচ্ছে। তাইলে এই যে পদ্মা, এই পদ্মার নাম ওখানে উল্লেখ করা হচ্ছে গঙ্গা নামে। তাহলে গঙ্গা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, ধরি যে এই দিকে আছে হিমালয়, এই হিমালয়ের গঙ্গোত্রী নামে একটা হিমবাহ আছে। সেখান থেকে পদ্মা নামে মানে গঙ্গা নামে একটা নদী, যেটাকে ওই যে হিন্দিতে গঙ্গা মাইয়া বলছে, যেখানে ডুব দিলে নাকি সব পাপ চলে যায়, তাই না? এই গঙ্গা সনাতন ধর্মাবলম্বীদের সকল পাপ ধুয়ে মুছে নিয়ে চলে যাচ্ছে, এরকম সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। এই গঙ্গা নেমে আসছে। গঙ্গা নিয়ে অনেক মজার মজার মানে মিথ আছে। সেই মিথগুলো আমরা পরবর্তীতে কখনো পড়বো। দেখো গঙ্গা সামনের দিকে আসছে, মুর্শিদাবাদের ভেতর দিয়ে আসছে, এসে এটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের কাছে, হ্যাঁ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের কাছে কি করে? এটা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। করে চাঁপাইনবাবগঞ্জের ভেতর দিয়ে এটা সামনে আগায় এই রাজশাহীতে আসে। রাজশাহী থেকে ওই যে তোমরা পদ্মার পাড়ে যাওয়া, রাজশাহী পদ্মার পাড় বলে, ঠিক আছে? তোমাদের বাকি স্যার এখন একটু বেশি বেশি যায় ওইদিকে। এই পদ্মার পাড় দিয়ে ঘুরে আমরা যখন নিচের দিকে আসি, আসলে দেখবো এটা কুষ্টিয়ার এই যে ফিলিপনগর, যেটা এই ফিলিপনগর দিয়ে ভেড়ামারার উপর দিয়ে এইখানে এসে পাবনা পর্যন্ত চলে আসে। এই পাবনার এখানে, পাবনা এবং কুষ্টিয়ার মধ্যে একটা সেতু হয়। সেই সেতুটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ বা পরবর্তীতে লালন সেতু, যেটা সড়ক পথ হয়েছে লালন সেতু। এর আগে ফেরি পারাপার হওয়া লাগতো। তাহলে এখানে সেই লালন সেতু এবং হার্ডিঞ্জ ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে এই পদ্মা সামনের দিকে প্রবাহিত হচ্ছে। এবং এই দেখো কুষ্টিয়া কুমারখালীর পাশ দিয়ে, এই পাবনার পাশ দিয়ে এইটা এসে অবশেষে কার সাথে মিলিত হচ্ছে? এই জায়গাতে। এই জায়গাতে কার সাথে মিলিত হচ্ছে? এই যে যমুনা এসছিল না, এসে এখানে অপেক্ষা করছিল না, এই যমুনা এবং পদ্মার এখানে মিলন ঘটছে। এবং এইটার মিলিত প্রবাহ পরবর্তীতে পদ্মা নামেই সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে মিলিত প্রবাহটা সামনের দিকে অগ্রসর হচ্ছে কি নামে? পদ্মা নামে। এই পদ্মা নাম নিয়ে যখন এটা সামনের দিকে আগাচ্ছে, আগাতে আগাতে তোমাদেরকে একটু দেখাই, পদ্মা নাম নিয়ে যখন এটা সামনের দিকে আগাচ্ছে, এই যে এখানে আগাতে আগাতে এই জায়গাতে চলে আসছে, এটা হচ্ছে মুন্সিগঞ্জ, আর এই পাশে হচ্ছে শরীয়তপুর। তাহলে মুন্সিগঞ্জে আছে মাওয়া, আর শরীয়তপুরে আছে কি? জাজিরা। তাইলে এইখানে আমরা ইলিশ খেতে যাচ্ছি, এইখানে হচ্ছে মাওয়া জাজিরা, এই জায়গাতে হয়েছে সেই পদ্মা সেতু। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সেতুটা পদ্মা সেতুটা এই জায়গাতে হয়েছে। এবং এই পদ্মাটা সামনের দিকে আরো আগাচ্ছে, আগায় চাঁদপুরের কাছে মতলবের কাছে এসে থামছে। কি নামে আসছে? এটা পদ্মা নামে আসছে। কি নামে? পদ্মা। আমরা লিখে রাখি, হ্যাঁ একটু ডিপ কালার দিয়ে লিখি, তাহলে মনে হয় ভালো বোঝা যাবে। কালো কালি দিয়ে লিখি। এই যে এখানে পদ্মা এসে দাঁড়াচ্ছে, এই জায়গাতে পদ্মা এসে এই জায়গাতে দাঁড়াচ্ছে। এইবার আমরা দেখি, আমরা সামনে আরেকটা নদীকে ছেড়ে এসেছিলাম, তাই না? কি নদীকে আমরা সামনে ছেড়ে এসেছিলাম? আমরা সামনে ছেড়ে এসেছিলাম এই জায়গাতে, এই যে পুরাতন ব্রহ্মপুত্রকে ছেড়ে এসেছিলাম। পুরাতন ব্রহ্মপুত্রকে নিয়ে আমরা একটু সামনের দিকে আগাই। পুরাতন ব্রহ্মপুত্র ময়মনসিংহ পার হয়ে একদম এই যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মধ্য দিয়ে কুলিয়ারচরের পাশ দিয়ে এসে এই জায়গাতে পড়ছে পুরাতন ব্রহ্মপুত্র।
এবং পুরাতন ব্রহ্মপুত্রের সাথেও মানে পুরাতন ব্রহ্মপুত্র যেখানে পড়ছে আরেকটা নদীতে এসে পড়ছে, সেই নদীটা তাহলে আমাদেরকে খুঁজতে যেতে হবে। আমরা এখন ওই নদীটা একটু খুঁজবো। দেখো আমরা চলে যাব একদম সিলেটের দিকে। কোথায় চলে যাব? বৃহত্তর সিলেটের দিকে। লক্ষ্য করো সিলেটে সিলেটে একদম এই যে মানে এই দিক থেকে একদম দুইটা নদী আসছে, একটার নাম বরাক এবং আরেকটার নাম হচ্ছে তুইভাই। বরাক এবং তুইভাই নদী মিলিত হয়ে আস্তে আস্তে সামনে আগাচ্ছে বরাক নামে। কি নামে আগাচ্ছে? বরাক নামে আগাচ্ছে। বাংলাদেশ থেকে যেখানে বাংলাদেশ শুরু তার ঠিক 11 কিলোমিটার আগে এখানে একটা বাঁধ দেয়া হচ্ছে। যে বাঁধটা দিচ্ছে কে? ভারত। এই বাঁধের নাম দেয়া হচ্ছে টিপাইমুখ বাঁধ। কি নাম দেয়া হচ্ছে? টিপাইমুখ বাঁধ নাম দেয়া হচ্ছে। তাহলে এই যে বরাক এবং তুইভাই, বরাক নামে সামনে আগালো, বরাক নদীর উপর বাংলাদেশ থেকে 11 কিলোমিটার উজানে ভারত বাঁধ দিল টিপাইমুখ বাঁধ নামে, এবং এখান থেকে সেই বরাক নদীটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ চলে যাচ্ছে সুরমা নামে সিলেট দিয়ে ঢুকছে এবং ঢুকে সামনের দিকে আগাচ্ছে এবং সুনামগঞ্জ পার হয়ে শাল্লা দিরাই হয়ে এই যে এখান দিয়ে চলে আসছে সামনে। এইবার আমরা দেখি আরেকটা পার্ট কুশিয়ারা নামে সিলেটে ঢুকছে, ঢুকে এইটাও গোলাপগঞ্জের পাশ দিয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারের ভেতর দিয়ে নবীগঞ্জের কাছ দিয়ে গিয়ে আজমেরীগঞ্জে মিলিত হচ্ছে। তাহলে আজমেরীগঞ্জে এই সুরমা এবং এই কুশিয়ারা দুটো নদীর কি হচ্ছে? মিলন ঘটছে। সুরমা আর কুশিয়ারা মিলিত হয়ে এই জায়গায় নাম ধারণ করছে কালনী। দেখো যেখানে কালনী নামের নদীটা তৈরি হচ্ছে আজমেরীগঞ্জের কাছে, এই আজমেরীগঞ্জের নিচেই কিন্তু বানিয়াচং গ্রাম, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম আর কি। তো এখান থেকে এই যে কালনী নামে এই কালনী নদীটা এদিক দিয়ে নেমে এসছে, হ্যাঁ একেবারে হবিগঞ্জের কাছ দিয়ে, ঠিক আছে, হবিগঞ্জের কাছ দিয়ে কালনী নামে এটা নেমে আসে এবং নেমে এসে এইটাই ভৈরব পার হয়ে আশুগঞ্জের কাছে কালনীর সাথে এই যে পুরাতন ব্রহ্মপুত্রের মিলন ঘটে। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র আর কালনী এটা মিলিত হলো কোথায়? আশুগঞ্জের কাছে। তাহলে প্রত্যেকটা নদীর মিলনও কিন্তু আমরা একই সাথে খেয়াল করছি যে এই দিক দিয়ে যে পুরাতন ব্রহ্মপুত্রটা এলো, এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো কোন নদী? কালনী নদী। মিলিত হয়ে নাম ধারণ করলো, মিলিত হয়ে নাম ধারণ করলো কি? মিলিত হয়ে নাম ধারণ করলো হচ্ছে মেঘনা। কি নাম ধারণ করলো? মেঘনা নাম ধারণ করলো। তাহলে এই যে মেঘনা, এই মেঘনা নদীটা এইভাবে সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে, মেঘনা নদীটা সামনের দিকে আগালো একেবারে এই যে কুমিল্লার পাশ দিয়ে মেঘনা নদী, এই মুন্সিগঞ্জের গজারিয়ার পাশ দিয়ে মেঘনা নদী গিয়ে এইখানে যে পদ্মা নদী ওয়েট করছিল, এই পদ্মা আর মেঘনার মিলন ঘটলো কোথায়? চাঁদপুরে। চাঁদপুরে আমরা যে চাঁদপুরে যে তিন নদীর মোহনা যে বলি, চাঁদপুরের এই জায়গায় পদ্মা আর মেঘনা এই দুইটা, এই দিক দিয়ে আসলো পদ্মা, এই দিক দিয়ে আসলো মেঘনা, দুইটা নদীর এই জায়গাতে মিলন ঘটলো। আমরা তাহলে দেখতে পাচ্ছি রাজবাড়ির গোয়ালন্দে মিলন ঘটেছিল কার? যমুনা এবং পদ্মার। সামনে আগাইছিল পদ্মা নামে, এখানে পদ্মা এবং মেঘনার মিলন ঘটলো এবং আমরা দেখি সামনে এটা কি নামে আগায়? পদ্মা এবং মেঘনার মিলিত হওয়ার পরে এই নদী সামনের দিকে আগালো কি নামে? এই নদী সামনের দিকে আগালো ঠিকই কি নামে? এই যে আমরা দেখতে পাচ্ছি এই নদী সামনের দিকে আগালো মেঘনা নামে, এবং মেঘনা নামে এটা আগায়ে একেবারে মনপুরা দ্বীপের পাশ দিয়ে এই যে ভোলার পাশ দিয়ে এটা গিয়ে শেষ পর্যন্ত পতিত হলো বঙ্গোপসাগরে। তাহলে এই যে বঙ্গোপসাগরে পতন হওয়া পর্যন্ত একটা নদী, এইটাকে যদি আমরা এইভাবে উপর থেকে ফলো করে আসি তাহলে কিন্তু আমরা নদীগুলোকে দেখতে পাবো, বাংলাদেশের মূল নদীগুলোকে এইভাবে আমরা চিনতে পারি। এছাড়া ধরো যে আমাদের কাছে প্রশ্ন আসে যে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদীর নাম কি? ভারত এবং বাংলাদেশকে পৃথককারী নদীর নাম কি? এরকম একটা প্রশ্ন আসে না? ভারত বাংলাদেশকে পৃথককারী নদীর নাম কি? এ ধরনের প্রশ্ন আসে। এই যে যদি আমরা এখানে দেখি, এই যে এখানে যে হাড়িয়াভাঙা নদী আছে, এই হাড়িয়াভাঙা নদী এইটাই যে বাংলাদেশের সাতক্ষীরা থেকে ভারতকে পৃথক করেছে। তাহলে বাংলাদেশ ভারতকে পৃথককারী নদী হচ্ছে এই হাড়িয়াভাঙা নদী। হাড়িয়াভাঙা নদী বাংলাদেশ এবং ভারতকে পৃথক করেছে, ঠিক আছে। এছাড়া এছাড়া এই যে এখানে সুন্দরবনের যে নদীগুলো আছে আমরা দেখি, এই যে এটা হচ্ছে পশুর নদী, এই যে এটা হচ্ছে শিবসা নদী, এইখানে আমরা হচ্ছে এইখান দিয়ে যে খোলপেটুয়া নদী যেটা শ্যামনগরের পাশ দিয়ে, হ্যাঁ খোলপেটুয়া নদী আছে, এখানে কুঙ্গা নদী আছে, এরকম পশুর নদী আছে, এরকম অনেকগুলো ছোট ছোট এরকম নদী সুন্দরবনের ভেতর দিয়ে, অসংখ্য নদী খাল এগুলো সুন্দরবনের ভেতর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। আমরা যদি একটু এই দিকে দেখি, এইদিকে যদি আমরা দেখি এই যে পায়রা সমুদ্র বন্দর যেটা, এই পায়রা সমুদ্র বন্দর যেটা এই যে এইখান দিয়ে, হ্যাঁ পটুয়াখালীর পাশ দিয়ে, যে পটুয়াখালী কলাপাড়ার পাশ দিয়ে এই জায়গায় পায়রা সমুদ্র বন্দর রয়েছে। এই পায়রা সমুদ্র বন্দর কিন্তু এইখানে আমরা জানি যে পাঁচ নদীর মিলনস্থলের
পাশে যে রাবনাবাদ চ্যানেল যেটা আছে সেই জায়গাতে এই পটুয়াখালীর এই তোমার হচ্ছে পায়রা সমুদ্র বন্দর এটা আছে। এরপরে আমরা আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ নদী এই দিক দিয়ে দেখি, কর্ণফুলী নদীর কথা আমি বলেছিলাম। কর্ণফুলী নদীটা আমরা একটু এক নজরে এখানে দেখে নেব। কর্ণফুলী নদীটা আমরা একটু এক নজরে দেখে নেব। এই যে এখানে মিজোরামের লুসাই পাহাড় আছে, কি আছে? লুসাই পাহাড়। লুসাই পাহাড়, মিজোরামের এই লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়ে বাংলাদেশের এই যে এটা হচ্ছে বাংলাদেশের কি এই যে রাঙামাটি জেলা, কি জেলা? রাঙামাটি জেলা। এই রাঙামাটি জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে এই জায়গাতেই যে ভেঙ্গি ভ্যালিটা আছে, ভেঙ্গি ভ্যালি, সেই ভেঙ্গি ভ্যালি এখানে রয়েছে। রাঙামাটির ভেতরে যে ভেঙ্গি ভ্যালিটা, সেই ভেঙ্গি ভ্যালিটা এখানে। আমরা জানি যখন এই লুসাই পাহাড় থেকে আসা কর্ণফুলী নদী যখন ভেঙ্গি ভ্যালির ভেতরে পড়ছে তখন সেটাকে আমরা কি বলছি? আমরা এই ভেঙ্গি ভ্যালির নাম তখন বলছি কাপ্তাই লেক। তাহলে কাপ্তাই লেকের ভেতর দিয়ে প্রবাহিত নদী কোনটা? কাপ্তাই লেকের ভেতর দিয়ে প্রবাহিত নদী হচ্ছে কর্ণফুলী নদী। কোন নদী? কর্ণফুলী নদী। এইভাবে এই কর্ণফুলী নদী যেটা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী, সেটা রাঙামাটির ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চন্দ্রঘোনা পেপার মিলসের পাশ দিয়ে, কাপ্তাই লেকের ভেতর দিয়ে চন্দ্রঘোনা পেপার মিলসের ভেতর দিয়ে চট্টগ্রাম প্রবেশ করেছে এবং চট্টগ্রামে এসে তারপরে এটা পতেঙ্গা সি বিচের কাছে সমুদ্র বন্দর, এই যে এখানে, হ্যাঁ, চট্টগ্রাম সমুদ্র বন্দর পতেঙ্গার কাছে এখানে হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমরা জানি ভারত, বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদীর নাম কিন্তু প্রশ্নে আসে। আমরা বাংলাদেশ মায়ানমারকে পৃথককারী নদীর নামও এখান থেকে দেখে নিতে পারি। এই যে খুবই ইজি ব্যাপার, বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদীর নাম আমরা খুব ইজিলি এখান থেকে দেখে নিতে পারি। এই যে আমরা যদি আরেকটু উপরে দেখাই, এখানে আছে হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদী। এই দিক দিয়ে নাফ নদী, যেটা এই যে উখিয়া টেকনাফের পাশ দিয়ে নাফ নদী, এই পাশে হচ্ছে মায়ানমার বা বার্মা, আর এই পাশে এই যে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ থেকে মায়ানমারকে পৃথককারী নদী কোনটা? নাফ নদী। এছাড়া এই যে আমাদের এখানে সাঙ্গু নদী রয়েছে, মাতামুহুরী নদী রয়েছে এবং সাঙ্গু নদী রয়েছে। এই যে এখান দিয়ে এই সাঙ্গু নদী কিন্তু এখানে রয়েছে, যেটা চট্টগ্রামের আনোয়ারা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। রয়েছে মাতামুহুরী নদী, এই যে এখানে রয়েছে মাতামুহুরী নদী। নাফ, সাঙ্গু, মাতামুহুরী তিনটা নদী হচ্ছে মায়ানমার থেকে আসা নদী। নাফ, সাঙ্গু এবং মাতামুহুরী তিনটা হচ্ছে কি মায়ানমার থেকে আসা নদী। তাহলে নাফ, সাঙ্গু, মাতামুহুরী এই নদীগুলো আমরা দেখলাম যে নাফ, সাঙ্গু, মাতামুহুরী এগুলো হচ্ছে বাংলাদেশ মায়ানমার আন্তঃসীমান্ত নদী। নর্মালি আন্তঃসীমান্ত নদী বা ট্রান্সবাউন্ডারি রিভার কাকে বলে? ভারত বাংলাদেশের মধ্যে, মানে দুইটা বা একাধিক দেশের মধ্যে থাকা যে নদীগুলো, সেগুলো হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভার। এছাড়া এই যে আমাদের আবরার ফাহাদ একটা নদী নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, হ্যাঁ, আবরার ফাহাদ একটা নদী, এই যে ফেনী নদীর পানি নিয়ে, তাই না? এই যে এইখানে এই নদীটা হচ্ছে ফেনী নদী, যে নদীর নামে একটা জেলার নামকরণ করা হয়েছে। আবরার ফাহাদ এই ফেনী নদী নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, ফেনী নদীর পানি নিয়ে, এই জন্য আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল। এই ফেনী নদীর এই যে একটা উপনদী আছে এখানে মুহুরী নদী, এই মুহুরী নদীতে আছে মুহুরীর চর। কি আছে? মুহুরীর চর। আমরা যদি একটু লিখে দিই, এই ফেনী নদীতে এখানে মুহুরীর চর আছে। এই মুহুরীর চর কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে। তাহলে আমরা এভাবে দেখতে পারি, হ্যাঁ, যে ফেনী নদী, মুহুরী নদী, মুহুরীর চর, হ্যাঁ, এই বিষয়গুলো। এবং কোনটা উপনদী কোনটা শাখা নদী আমরা কি করে বুঝবো? যদি কোনো নদীতে, যেমন এই যে মুহুরী নদী এসে এই যে ফেনী নদীতে পড়েছে, তাহলে মুহুরী নদী হচ্ছে ফেনী নদীর কি উপনদী। আর ফেনী নদী থেকে যদি অন্য কোনো নদী বের হয়ে যায় তাহলে সেটা হবে তার শাখা নদী। যেমন আমরা যদি শাখা নদীর কথা আরও বলতে যাই, আমরা আরও দেখাতে পারবো বহুত। ঠিক আছে, এই যে খাগড়াছড়ির এই যে এখানে বদনাতলি যে পর্বত আছে, সেখান থেকে এই যে হালদা নদীর উৎপত্তি হয়েছে। তাহলে বাংলাদেশে উৎপন্ন নদী কিন্তু কোনটা? হালদা নদী। হালদা নদী বাংলাদেশে উৎপন্ন একটা নদী। এই হালদা নদীতে কিন্তু বাংলাদেশের ওই যে বেশিরভাগ যে কার্প জাতীয় মাছ, সেগুলোর পোনা পাওয়া যায়। তাহলে হালদা নদীকে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বলে। এইভাবে করে যদি আমরা নদীগুলোর বিস্তারিত বিবরণ এভাবে যদি আমরা দেখতে পারি, নদীগুলোর বিস্তারিত বিবরণ এভাবে যদি, তাহলে এভাবে করে যদি আমরা নদীগুলোর বিস্তারিত বিবরণ দেখতে পারি, এভাবে করে যদি আমরা নদীগুলোর বিস্তারিত বিবরণ দেখতে পারি এবং যদি নদীগুলোকে আমরা এভাবে আত্মস্থ করতে পারি, নদীর সাথে যদি আমরা বয়ে যেতে পারি, আমাদের চিন্তাকে যদি আমরা নদীর সাথে প্রবহমান করে নদীগুলোকে মানচিত্রে বারবার করে দেখি, তাহলে কোন নদীর উপনদী কোনটা, শাখা নদী কোনটা, কোন নদী কোত্থেকে উৎপন্ন হলো, হ্যাঁ, এই বিষয়গুলো কে কার সাথে কোথায় মিলছে এবং তারপরে কি নাম ধারণ করে সামনে এগোচ্ছে, এগুলো থেকেই তো নদ নদীতে প্রশ্ন আসে। না হয় আসে নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থান, সেগুলোও কিন্তু কোন নদী কোন জেলার ভিতর দিয়ে গেছে এটা
আমরা মনে রাখতে পারলে আমাদের জন্য বিষয়গুলো ইজি হয়ে যায়। তাহলে এভাবে করে আমরা খুব সহজে নদীগুলোকে আত্মস্থ করতে পারি মানচিত্রের সাহায্যে। আশা করি এই ক্লাসটা সবার জন্য খুবই খুবই উপযোগী হবে, এবং মন্তব্যের ঘরে তোমরা অবশ্যই জানাবে যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।